জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা। কড়া নিরাপত্তায় বগুড়া 6 ও শেরপুর 3 আসনে চলছে ভোট। কয়েকটি কেন্দ্রে বিএনপি ও জামায়াতের প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। যুদ্ধবিরতি ও বিশ্ববাজারে জ্বালানির দাম কমার প্রভাব পড়েনি দেশের বাজারে। পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা, 250-র বেশি নিহত। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রায় ঘোষণা করে। এদিন সকালে গ্রেপ্তার 6 আসামিকে আনা হয় ট্রাইব্যুনালে। আর এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 30 জন আসামি। 30 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 6 জন, বাকি 24 জন পলাতক। গত বছরের 24শে জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। আর 6 আগস্ট অভিযোগ গঠন করে 27 আগস্ট থেকে শুরু হয় আবু সাইদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন 25 জন। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। যে বিষয়টি জানলাম, অনেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে। এছাড়া যারা এ পর্যন্ত আটক আছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, এবং যারা পলাতক তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে? জি হেমাদ্রি, জানেন যে কিছুক্ষণ আগেই রংপুরে যে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের যে হত্যা মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার রায় হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রায়ের পরে কিন্তু আসলে সবাই বেরিয়ে আসছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে যেই আসামিগুলো আসলে উপস্থিত ছিল রায়ের সময়, তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে, এবং তারা রায়ের পরে কিন্তু আসলে উচ্চস্বরে চিল্লিয়ে নানাভাবে বলার চেষ্টা করেছে যে তারা অপরাধী না। তবে আমরা দেখেছি যে এর আগে যে রায় দেয়া হয়েছে, সেই রায়ে কিন্তু রংপুরের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, মনিরুজ্জামান ওরফে বেল্টু সাবেক পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, আবু মারুফ হোসেন ওরফে টিটু সাবেক উপপুলিশ কমিশনার আরএমপির, তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, আরএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারি ওরফে সুমনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, আরএমপির কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাশাপাশি আরএমপির তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়নকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে রায়ের পরে কিন্তু হিমাদ্রি সরকারের পক্ষে প্রসিকিউটররা কিন্তু জানিয়েছেন যে তারা রায়ে সন্তুষ্ট, এবং কিছুক্ষণ পরেই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদের সাথে কথা বলবেন এবং তিনি তার যে অভিমত সেটি জানাবেন। হিমাদ্রি, এই ছিল সর্বশেষ। স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয় এবং একটানা চলবে বিকাল 4:30টা পর্যন্ত। জামায়াতের প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুললেও শান্তিপূর্ণ পরিবেশের কথা বলছে বিএনপির প্রার্থীরা। বগুড়া 6 আসনে উপনির্বাচন এবং শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30টায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। সকালে ভোট দিয়ে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী বলেন, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের জোর করে বের করে দেয়া হচ্ছে। অভিযোগের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে বুঝবো যে প্রশাসন ঠিক আছে।
আর যদি দেখি যে না এখনো অ্যাকশন নিচ্ছে না, সেইখান থেকে আমার এজেন্টরা আবার কমপ্লেন দিচ্ছে, সেই ক্ষেত্রে তো একটি প্রশ্ন থেকেই যায়। তবে বিএনপির প্রার্থীর দাবি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে। প্রত্যেকটা কেন্দ্রে শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হচ্ছে এবং ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী শেরপুর 3 আসনে নিয়োগ করা হয়েছে। সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন বগুড়া 6 আসনের জামায়াত প্রার্থীও। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, আমাদের নারী কর্মীদেরকে রাতে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কেন্দ্রে গেলে পরে দেখে নেওয়া হবে। অবশ্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা জানান বিএনপির প্রার্থী। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। সুষ্ঠু পরিবেশের কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ নেই। ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারতেছে এবং ভোটাররা ভোট দিয়ে তারা তাদের বাড়িতে যাচ্ছে নিরাপদে। আমাদের পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এদিকে মালতীনগর কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ফাঁকা ফলাফল শিটে সই করার অভিযোগ উঠে। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তা ছেড়ে ফেলা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বিরোধী দলের সংসদ সদস্যদের আপত্তির মুখে সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল পাশ হয়েছে। এছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল, বঙ্গবন্ধু ক্রীড়া সেবক কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল এবং পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিলও সংসদে পাশ হয়। এছাড়া বাংলাদেশ শ্রম সংশোধন বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল এবং আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। বিলগুলো পাশের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে আবু সাইদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাচ্ছেন তার বাবা। সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা মাজেদ মাসুদের সাথে যুক্ত হতে চাই। মাজেদ, জানাবেন সেখানে তার পরিবারের প্রতিক্রিয়া কি, তার বাবার সাথেও কথা বলার সুযোগ হয়েছে কিনা? তার দুই ভাই তো ট্রাইব্যুনালে এসেছে আজকে এজলাসে। হিমাদ্রি, আপনি ঠিকই বলেছেন। আসলে আবু সাইদের দুই ভাই আজকে ট্রাইব্যুনালে গিয়েছেন, কিন্তু রায় ঘোষণার পরপরই আমরা দেখছি সকাল থেকেই কিন্তু আবু সাইদের বাবা এবং এর মা এই রায়ের জন্য প্রতীক্ষা করছিলেন। তারা কিন্তু গণমাধ্যমে নজর রাখছিলেন যে কখন থেকে রায় পড়া শুরু হবে এবং কি রায় আসবে। ঠিক বেলা 11:55 যখন আসামিদের গ্রেপ্তারকৃত 6 আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয়, তারপর থেকে আমরা দেখেছি বেশ নিশ্চুপ ছিল আবু সাইদের বাবা মা, এবং এরপরে যখন রায় ঘোষণার খবর এসেছে তারপর থেকে কিন্তু তারা গণমাধ্যমের সাথে, যারা উপস্থিত গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেছেন তারা এই রায়ে মোটেও সন্তুষ্ট নন। যে বিষয়টি তিনি বারবার বলবার চেষ্টা করেছেন যে যারা মূল আসামি এবং প্রথম থেকেই আবু সাইদকে এই আন্দোলন সংগ্রামের প্রথম থেকেই অত্যাচার নির্যাতন করেছিলেন ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 2 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই রায়টি যথার্থ হয়নি বলে তিনি দাবি করছেন। আমরা সরাসরি একটু তার সাথেই কথা বলে জানবো। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আবু সাইদের এই হত্যার যে রায় ঘোষণা করা হলো, এই রায়কে কেন্দ্র করে আসলে আপনার প্রতিক্রিয়া কি? কেন আপনি অসন্তুষ্ট কেন বলেন? জিলে অপরাধী ছেলেই তো বড় বড় অপরাধীরা বাঁচি গেছে। বড় বড় অপরাধী যাদের আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বড় বড় অফিসাররাই তো আদেশ দিয়েছে। দাবিটা কঠোরভাবে বিচার হোক, যাদের আদেশ দিয়েছে তাদের তো বাঁচি গেল। হিমাদ্রি, আমরা কথা শুনছিলাম আবু সাইদের বাবা মকবুল হোসেনের, তার ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা আপনার কাছে জানতে চাই আসলে এই রায় নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি? আসলে রায় নিয়ে যে প্রতিক্রিয়া, বিষয়টা হচ্ছে মাত্র 2 জন মাত্র কনস্টেবল এবং এএসআই এরও যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। শুধুমাত্র এই যে নিম্ন পদস্থ একজন কনস্টেবল এবং এএসআই মৃত্যুদণ্ড পেয়েছে, অথচ এদেরকে আদেশ দিয়েছে কে? অবশ্যই অফিসাররা যারা আছে তারাই তো এই আদেশটা দিয়েছে। তাদেরকেই তো আদেশদাতা হিসাবে তো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু তাদেরকে তো সেই সাজায় নিয়ে আসলো না। সুতরাং আমরা এই রায়ে সন্তুষ্ট না।
আপনারা কি রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা? এটা পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে যারা আইনজীবীরা আছে তাদের সাথে তাদের কাছে আমরা আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমরা আসলে শুনছিলাম আবু সাঈদের বাবা, মা এবং তার ভাই সবাই কিন্তু রায়ে অসন্তুষ্ট প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন আইনজীবীদের সাথে কথা বলে এটি আপিল করা যায় কিনা সেটিও তারা দেখবেন। তো এখন পর্যন্ত আমার কাছে আবু সাঈদের বাড়ি থেকে এই ছিল খবরাখবর। মাজিদ বাসার, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। হামির উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী ও বরিশালে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে মারা গেছে 4 শিশু, আর বরিশালে প্রাণ গেছে 2 শিশুর। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 50 শিশু মারা গেল। নতুন করে ভর্তি হয়েছে 27 জন, আর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 132 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 10। সময় মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কার কথা জানান চিকিৎসকরা। বাগেরহাটে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। সকালে ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে চিকিৎসকরা হাম রোগের ঝুঁকি, লক্ষণ ও প্রতিরোধে টিকাদানের গুরুত্ব নিয়ে অভিভাবকদের সচেতন করেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ 2 সপ্তাহের বিরতি ঘোষণা হলেও রাজধানীর তেলের পাম্পগুলোতে পড়েনি এর কোনো প্রভাব। আগের মতোই রেশনিং পদ্ধতি ও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সব ধরনের যানবাহন চালকদের। যদিও সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আর এই লাইন যানজট বাড়াচ্ছে মূল সড়কে। সূর্য ওঠার আগেই তেল পাম্পের সামনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেই মিলছে তেল। কেউ ভোরে, আবার কেউ মধ্যরাতে এসে দাঁড়িয়েছেন সিরিয়ালে। ভোর 3:30 বাজে আসছি, এই তরিক সময় লাগছে আমার আইতে। এখন বাজে লাগে আপনার 9টা বাজে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি স্থগিত হলেও তেলের বাজারে অস্থিরতা কমেনি এক বিন্দুও। যুদ্ধ নাকি কিছু দিনের জন্য সেটা স্থগিত হয়েছে, বাট স্থগিত যে হয়েছে এটা আসলে আমাদের জন্য কতটা রিলায়েবল? আসলে সরকার বলছে তেলের সংকট নেই, তবে কিছু সুবিধাভোগী মানুষ তেল মজুত করে রেখেছে বলে অভিযোগ গ্রাহকদের। পাম্পের এই দীর্ঘ লাইনের কারণে সড়কেও বাড়ছে যানজট। অনেক পাম্প আছে যেগুলো তেল থাকতে তারা তেল দিচ্ছে না, অনেক মজুত পার্টি আছে এরা মজুত করতেছে, যার কারণে তেলের ভোগান্তিটা বেশি হচ্ছে। ঢাকা শহরের ভিতরে যেসব পাম্প আছে যতক্ষণ তেল থাকে ততক্ষণ দিচ্ছে, আমি দেখতেছি ভোগান্তি একটা সৃষ্টি হয়েছে যানজটের ভিতরে। এই ভোগান্তির কারণে পুরো ঢাকা শহরে যানজট। পাম্প কর্তৃপক্ষ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতাকে দায়ী করলেও ভোক্তাদের অভিযোগ সীমিত সরবরাহ ও রেশনিং ব্যবস্থার কারণেই এই দীর্ঘ লাইন এবং ভোগান্তি। লোকমান হাকিম, ডিবিসি নিউজ। আন্তর্জাতিক খবর। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। জ্বালানিবাহী জাহাজগুলোকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভির তথ্যমতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কৌশলগত এই জলপথটি এখন পুরোপুরি বন্ধ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির মতে লেবাননে হামলার জবাব ইরান হরমুজ দিয়ে তেল ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলার জানিয়েছে 1000-এর বেশি জাহাজ ওই অঞ্চলে অপেক্ষা করছিল। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।